ফল হয়নি অমাবস্যা নিয়ে আলোচনা করব, কিছু গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা করব, সঙ্গে অ্যাস্ট্রোলজির কিছু জিনিস। তাহলে প্রথম কথা, যেটা প্রথম আলোচনার বিষয়, যে সামনে ফলহারিণী অমাবস্যা, অমাবস্যাটা কবে কখন, এই অমাবস্যাটা কি কাজ করবেন। দেখুন, ফলহারিণী অমাবস্যা বছরে তো একবারই আসে, এটা জ্যৈষ্ঠ মাসেই হয়। এই অমাবস্যাটায় যে কোনো মানুষ ফল প্রাপ্তির জন্য কিছু কিছু ক্রিয়া করে থাকেন। এবার ফল প্রাপ্তি বলতে ইংলিশে আপনারা জানেন যে রেজাল্ট, বেশ কিছু রেজাল্ট পাওয়ার জন্য এক একজন মানুষের এক এক রকম কাঙ্ক্ষিত ইচ্ছা থাকে। কেউ চাইছে ভালো আর্থিক অবস্থা, কেউ চাইছে চাকরি ভালো হোক, কেউ চাইছে ব্যবসা ভালো হোক, কেউ চাইছে খুব ভালোভাবে লেখাপড়া করতে, কেউ চাইছেন সংসার জীবনটা খুব ভালো হোক, কেউ চাইছে বিয়ে থাওয়া হোক, আবার যারা একটু বয়স্ক শরীরটা সারা বছর ভালোভাবে কাটুক, কেউ চাইছেন যেন কোনো অ্যাক্সিডেন্ট, যেন কোনো ডিস্টার্ব, যেন কোনো রক্তপাত, যেন কোনো রকম অঘটন বা দুর্ঘটনা না ঘটে। এক একজন ব্যক্তির চাওয়ার বা ইচ্ছাটা অন্যরকম। এক একজন ব্যক্তি ভগবানের থেকে এক এক রকম জিনিস চান। দেখবেন কেউ চায় যেন শত্রুতা কেউ না করে, কেউ চায় আমি যেন বিরাট বড় লোক হই, এরকম। তাহলে ফলহারিণী অমাবস্যাটা বিশেষ যোগ। এই যোগটায় দেখবেন বহু জায়গায় প্রচুর ভক্তের সমাবেশ ঘটে। এই ফলহারিণী অমাবস্যার পরের দিনই দেখবেন নানা চ্যানেলে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, পেপারে, এসব জায়গাতে বেরোবে ওই বিখ্যাত মন্দিরে এত ভক্ত পুজো দিয়েছে, ওই বিখ্যাত মন্দিরে অত ভক্ত পুজো দিয়েছে। তাহলে যেসব ভক্তরা পুজো দিচ্ছে অবশ্যই তারা দেবতার কাছে কিছু না কিছু চাইছেন। মনের ইচ্ছাটা সেখানে গিয়ে ব্যক্ত করছেন এবং উপরওয়ালা ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করছেন। সৎ উদ্দেশ্য, অসৎ উদ্দেশ্য নয়। অসৎ উদ্দেশ্য ভগবান পূর্ণ করে না, সৎ উদ্দেশ্য। তাহলে ফলহারিণী অমাবস্যাটা কবে? 26শে মে 2025 সাল। 26শে মে 2025 সাল সোমবার পড়ছে। সকাল 11টা 9 মিনিট থেকে অমাবস্যা শুরু হচ্ছে। সকাল 11টা 9 মিনিট থেকে অমাবস্যা শুরু হচ্ছে, সারাদিন সারা রাত থাকবে। পরের দিন মঙ্গলবার 27শে মে 2025, 27শে মে 2025 মঙ্গলবার সকাল 8টা 46 মিনিট পর্যন্ত অমাবস্যাটা থাকছে। দীর্ঘক্ষণ, একটা দিন প্রায় পুরোই পাচ্ছে সোমবার দিনটা, সকাল 11টা 9 মিনিট থেকে। তাহলে এই অমাবস্যাতে আপনারাও আপনাদের মনের ইচ্ছা মাকে জানান। আপনারাও আপনাদের ইচ্ছা পূরণের জন্য কিছু গুপ্ত প্রয়োগ করুন, যেটায় ভালো ফলও পাবেন। দেখবেন এই দিনকে মানুষের বিশ্বাস, বহু মন্দিরে ফল দান করা হয়, জলে ফল বিসর্জন করা হয় বা জলে ফল দান করা হয়। বহুজন দেখবেন এই যোগে নানা রকম তন্ত্রক্রিয়া করে থাকেন বা তান্ত্রিকদের দিয়ে করিয়ে থাকেন। কেউ শুভ কাজ করান, কেউ অশুভ কাজ করান। আমি অশুভ কাজের কোনোদিনই পক্ষপাতী নই, কারণ আমি মনে করি মানুষের ক্ষতি করা তো দূরেকার কথা, মানুষের ক্ষতি চাওয়াটাও অন্যায়। কারণ ভগবান আপনাকে একজন পূর্ণাঙ্গ মানুষ রূপে এই জগতে পাঠিয়েছে। আপনি কেন অন্যের ক্ষতি চাইবেন বা করবেন? আপনি যার ক্ষতি চাইছেন বা করার চেষ্টা করছেন তাকেও তো ভগবানই পাঠিয়েছে। তাহলে বিচারটা ভগবানেরই। আপনি কে ক্ষতি করার? তাহলে এইবার চলে আসি যেটা মূল বিষয় ছিল, যে এই যে ফলহারিণী অমাবস্যায়, ফলহারিণী অমাবস্যাতে কি গুপ্তক্রিয়া করবেন নিজস্ব মনস্কামনা জানিয়ে, মনে মনে জানাবেন। আমি 2012 সাল থেকে এই প্রোগ্রামটা প্রত্যেক বছর বলি, বহু মানুষ উপকৃত। আপনারা যারা শুনছেন আপনাদের মধ্যেও বহুজন আমার এই গুপ্ত প্রয়োগটা শুনেছেন। কি কাজ করতে হবে? ওই যে বললাম যে সোমবার দিন 26শে মে অমাবস্যা শুরু হচ্ছে সকাল 11টা 9 থেকে। একটা কাঁসার পাত্র কিনবেন, কাঁসার থালা হলে ভালো হয়, ছোট, বড় কেনার দরকার নেই, ছোট কিনুন, কিছু টাকা খরচা হবে। একটা কাঁসার থালা কিনুন, কিনে বাড়িতে নিয়ে আসুন। স্নান করে ফ্রেশ জামা কাপড় পরে ওই থালের ওপরে কিছুটা আতপ চাল দিন, একটা আলু দিন, একটা পটল দিন, একটা বেগুন দিন, সঙ্গে একটা 1 টাকার কয়েন দিন সবার উপরে দিয়ে যে কোনো ভিখিরিকে নিজস্ব মনস্কামনা মনে মনে জানিয়ে তাকে দান করুন।
থালটা সমেত দান করবেন, থাল সমেত। ভাববেন না যে ওই 400-500 টাকা দিয়ে একটা থাল কিনেছি থালটা দিয়ে দেবো, বিরাট ক্ষতি হয়ে যাবে, ভাববেন না। যে টাকার জিনিস দিচ্ছেন তার থেকে বহু বহু গুণ বেশি পেয়ে যাবেন, চিন্তা নেই। আমার সেই বিশ্বাসটা আছে, তার কারণ বহু বছর ধরে বলছি। থালটা সমেত দান করে দিন। বাড়িতে চলে আসুন। খুব অল্প দিনের মধ্যে আপনার মনস্কামনা পূর্ণ হবে। একটা মনস্কামনা জানাবেন, শুভ মনস্কামনা জানাবেন, কারোর ক্ষতি চাইবেন না, ভালো হোক সেটা চাইবেন। আপনি সেখানে মনস্কামনা করতে পারেন আর্থিক উন্নতি, আপনি মনস্কামনা করতে পারেন সংসারে সুখ শান্তি বৃদ্ধি, আপনি মনস্কামনা করতে পারেন কোনো রকম সারা বছরে যাতে কোনো আপদ বিপদ না ঘটে, যেন কোনো দুর্যোগ দুর্বিপাক আপনার জীবনে না আসে, জীবনের যে উত্থান পতন ভাঙা গড়া সেই দিকটা থেকে যেন আপনি স্টেবল পজিশনে থাকতে পারেন, এই রকম মনস্কামনা জানাবেন। যদি আপনি সারা বছর রোগে ভোগেন, রোগ মুক্তির কথা মনে মনে প্রার্থনা করবেন, কেউ না শুনুক, উপরওয়ালা শুনবে। আমি ভগবানকে বিশ্বাস করি, সবাই করে না। আজকের যুগে দাঁড়িয়ে অনেকেরই বক্তব্য, যাকে চোখে দেখিনি তাকে বিশ্বাস করব না। আমি সেই ধরনের ব্যক্তিদেরকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, আপনি চোখে দেখতে পাচ্ছেন যে আপনি হাওয়াটা নিচ্ছেন ছাড়ছেন? চোখে তো দেখা যায় না হাওয়াকে। হাওয়া আছে সেটাকে বিশ্বাস করছেন, চোখে তো দেখা যায় না, তাহলে কি করে বিশ্বাস করছেন যে হাওয়া আছে? বহুজনের বক্তব্য, যেটা চোখে দেখবো সেটা বিশ্বাস করব, যেটা চোখে দেখবো না সেটাকে বিশ্বাস করব না। তো এটা মূর্খের মতো কথা হলো না? হাওয়াকে চোখে দেখা যায় না কিন্তু বিশ্বাস করে যে হ্যাঁ হাওয়া আছে। আবার চোখে দেখা যায় যে চাঁদ ঝকঝক করছে, আলো দিচ্ছে, চাঁদের তো কোনো আলো নেই। তাহলে কিছু ব্যক্তি আছে গায়ের জোরে দেয়াল ঠেলার চেষ্টা করে, দেয়াল সরানো যায় না, দেয়াল দেয়ালের জায়গাতেই দাঁড়িয়ে থাকে, উল্টো পিঠের ছালটা উঠে যায়। তাহলে যে কোনো একটা মনস্কামনা জানিয়ে প্রার্থনা করবেন, প্রার্থনা করে দান করবেন। কে করলো না করলো আপনার বয়ে গেল, জানার দরকার নেই। আপনি শুনছেন, আপনি করুন, ভালো ফল পাবেন এটুকু নিশ্চিত। ফল পেয়ে আমাকে জানাবেন ফোন করে যে হ্যাঁ ফল পেয়েছি, কারণ এটা আমি বহু বছর ধরে বলছি, তো আমি বিশ্বাস করি এটা। বছরের বেশ কিছু অমাবস্যা আমি খুব চ্যালেঞ্জ করে গুপ্ত প্রয়োগ বলি। এই ফলহারিণী অমাবস্যা আছে, সামনে ভাদ্র মাসের অমাবস্যা আসবে, বকুল অমাবস্যা আছে, রটন্তী কালী পুজো গেল, আমি চ্যালেঞ্জ করে বলি। অম্বুবাচীর যোগ আমি চ্যালেঞ্জ করে বলে দিই, যে গুপ্ত প্রয়োগ বলবো সেটা কাজ করবে, কনফার্ম করবে। আমি তন্ত্রের কিছু কাজ জানি, কিছু গুপ্ত প্রয়োগ আমি জানি, যেগুলো দিয়ে কিছুটা মিরাকেল দেখানো যায় মানুষকে। বহু বছর ধরে গুপ্ত প্রয়োগ বলছি, তো দেখানো যায়। আমি আর্থিক সমস্যার জন্য বহু গুপ্ত প্রয়োগ বলে দিই, টিভি প্রোগ্রামে বলি, ইউটিউবে বলি, ফেসবুকে বলি, সার্চ করে নেবেন, দেখে নেবেন, কাজ হবেই। শত্রুর জন্য বহু কিছু বলি, যাদের সামর্থ্য নেই তাদের উদ্দেশ্যে বহু কিছু বলে দিই। একদম সামান্য, হয়তো 2-4 টাকা 10 টাকা খরচা, তাতে কাজ মিটে যাবে। আবার বহুজনকে বলি অমুক জায়গা থেকে জিনিসটা নিয়ে আসুন, নিয়ে এসে করুন, তাতে 1 পয়সাও খরচা নেই, শুধু ওই টাইমটা মেনটেন করে কাজটা করতে হবে, বা ওই বস্তুটা শুধু মেনটেন করতে হবে, যথেষ্ট। তাই বলে কিন্তু আমি সব সমস্যার সমাধান জানি না, কারণ আমি ওপেন বলে দিই, বশীকরণের জন্য আমার কাছে কেউ আসবেন না, আমি বশীকরণ করি না, বশীকরণের জন্য কেউ আমার কাছে আসবেন না। আমি তন্ত্রের বহু কাজ জানি, সব কাজ জানি না। আমি শত্রুর কাজ খুব ভালো জানি, বাস্তুর কাজ খুব ভালো জানি, আরো বেশ কিছু কাজ আছে জানি, কিন্তু আমি তো সব কাজ জানি না। যেটা পারবো সেটাকে হ্যাঁ করব, যেটা পারবো না সেটাকে না করব। এবার চলে আসি একটা বিষয় নিয়ে আলোচনা, যেটা করব বলে ভেবেছিলাম। বিয়ের যোগ, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, বছরের পর বছর যাচ্ছে, কিন্তু বিয়েটা নম্বর ঘরটায় কোন গ্রহ রয়েছে, চতুর্থ পতি কোথায় রয়েছে? বহু ছকে দেখবেন চতুর্থ পতি চতুর্থ ঘরেই রয়েছে, অর্থাৎ 4th হাউসের যে গ্রহ সেটা 4th হাউসে রয়েছে। সেই ব্যক্তির জীবনের বেশিরভাগ মনের ইচ্ছা পূর্ণ হবে। 4th হাউসে যেটা গ্রহ সেটা ঠিক তার অপোজিট, অর্থাৎ 10th হাউসে রয়েছে, চতুর্থের উল্টো হচ্ছে দশম। তার জীবনের বেশিরভাগ ইচ্ছাই পূর্ণ হবে না।
মিলিয়ে নেবেন আমার কথাটা। বহু ব্যক্তির ইচ্ছা থাকে আমি জীবনে খুব ধনবান হব, প্রচুর ধন ঐশ্বর্য বৈভব থাকবে, মণিমুক্ত প্রচুর পরিমাণে থাকবে। বহু ব্যক্তির থাকে, আবার বহু ব্যক্তির ইচ্ছাটা সারা জীবন ইচ্ছাই থেকে যায়, ইচ্ছাটা কখনো পূর্ণ হয় না। সেকেন্ড হাউস, 2 নম্বর ঘর, দ্বিতীয় ঘর, লগ্ন, লগ্নের ঠিক পরের ঘরটা দেখবেন কোন গ্রহ রয়েছে আর ওই গ্রহের অধিপতিটা কোথায় রয়েছে। যদি 2 নম্বর ঘরে কোনো শুভ গ্রহ থাকে, যদি 2 নম্বর ঘরে কোনো শুভ গ্রহ থাকে, তাহলে পরে তার অর্থ, ধন, দৌলত এগুলো দিন দিন বাড়তে থাকে। 2 নম্বর ঘরে শুভ গ্রহ অশুভ গ্রহ একই সঙ্গে রয়েছে, শুভ গ্রহ অশুভ গ্রহ একই সঙ্গে রয়েছে। একবার তার জীবনে উন্নতি হবে, একবার পতন হবে। সে বহু 5 বছরের মধ্যে সে বহু কিছু করে ফেলবে, আবার তার পরের 5 বছরে তার সবকিছু শেষ হয়ে যাবে, সে উল্টো দেনা করবে, তারপরে আবার দেনা মিটবে, আবার উন্নতি হবে। এই করে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে তার চলবে, জীবনভর চলবে। গরু গাড়ি চাকার মতো একবার উঠবে নামবে, এবার ঘুরবে। আবার দ্বিতীয় ঘর, সেকেন্ড হাউসে একেবারে খারাপ গ্রহ রয়েছে, নিচস্থ গ্রহ। দেখবেন বহু মানুষের সারা জীবন ধরে ওই খেটে খেতে খেতে তার দিন শেষ হয়ে গেল, ওই জন মজুরের কাজ করলো, সে কায়িক পরিশ্রম, একদম শ্রমিকের কাজ করলো, তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সে জীবনে সেভাবে আর্থিক সুখ বা সমৃদ্ধি তার জীবনে চোখে পড়লো না। দ্বিতীয় নম্বর ঘর বা সেকেন্ড হাউসে নিচস্থ গ্রহ, জীবনে সে ধন ঐশ্বর্যের বিশেষ মালিক হতে পারবে না, তাকে সারা জীবন ধরে খেটে খেতে হবে। এরকমও ছক দেখা যায়, দ্বিতীয় পতি দ্বিতীয় রয়েছে, অষ্টম পতি অষ্টমে রয়েছে, তাহলে সমসপ্তম দৃষ্টি হলো, তুলনামূলক ভালো। আবার এরকম ছক দেখা গেছে দ্বিতীয় পতি অষ্টম পতি অষ্টম ঘরে একসঙ্গে বসে রয়েছে, দ্বিতীয় পতি অষ্টম পতি অষ্টম ঘরে একসঙ্গে, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল বসে রয়েছে। সেই ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় পতি যেহেতু অষ্টম পতির ঘরে রয়েছে খুব খারাপ হবে না, কিন্তু যদি দ্বিতীয় পতি দ্বিতীয় অষ্টম পতি যুক্ত তাহলে পরে কিন্তু খারাপ হবে। আপনাদের হরোস্কোপ খুলুন, দেখুন কি আছে, 100% খারাপ হবে। সে জীবনে যা রোজগার করবে তার বেশিরভাগটাই জলাঞ্জলি যাবে, বেশিরভাগ টাকাটাই তার ব্যয় হয়ে যাবে। এরকম বহু মানুষ আছে দেখবেন তার সঞ্চয়ের জায়গাটা নেই, ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, 1000 টাকা পড়ে আছে সারা জীবন ধরে, একটু রাখছে আবার তুলছে, একটু রাখছে আবার তুলছে, ব্যালেন্সটা বাড়ছে না, কিন্তু সে সারা জীবন হাড় ভাঙা পরিশ্রম করে গেল, ব্যাংক ব্যালেন্স সে বাড়াতে পারলো না। সেকেন্ড হাউস ডিস্টার্ব। সেকেন্ড হাউসের সঙ্গে একটাই পরামর্শ দেব, সঙ্গে 9th হাউসটাকে দেখতে হবে, অর্থাৎ নবম ঘর। নবম ঘর যদি আবার খুব শক্তিশালী হয় তাহলে কিছু আবার জমবে, কিছু জমবে। বহু ছক দেখা যায় যে অষ্টমপতি নবমপতি ঘর বিনিময় করেছে, অষ্টমপতি নবমের ঘরে রয়েছে, নবমপতি অষ্টমের ঘরে রয়েছে, সেই ক্ষেত্রে আবার একটু ব্যালেন্স করে, কিন্তু যদি নবমপতির দশা পেয়ে যায় তাহলে ভালো ফল দেবে, কিন্তু যদি অষ্টমপতির দশা পড়ে তাহলে কিন্তু খারাপ ফল দেবে। মিলিয়ে নেবেন। প্রত্যেকেরই আপনাদের জন্মকুণ্ডলী বা হরোস্কোপ আছে, মিলিয়ে নেবেন, যদি না থাকে কোনো ভালো জ্যোতিষকে দেখিয়ে নেবেন। আজকে এই পর্যন্তই, সময় বলছে যাই, প্রত্যেকে ভালো থাকবেন। অমাবস্যার যে ক্রিয়াটা বললাম সেটা করবেন। যদি কারো তন্ত্রমতে স্থায়ী প্রতিকার করানোর প্রয়োজন হয় আগাম যোগাযোগ করে নেবেন, ফল হয় না অমাবস্যার আগে, একদম এন্ডিং মোমেন্টে, একদম লাস্ট মুহূর্তে যোগাযোগ করবেন না, তাহলে কিন্তু নিতে পারবো না। যার যার দরকার যোগাযোগ করে নেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।